যে আপনি মূল্যস্ফীতি করবেন, বিদেশের ব্যাংক থেকে ঋণ যদি গ্রহণ করেন তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। 2 নাম্বার হচ্ছে বিদেশ থেকে আপনি ঋণ সংগ্রহ করলে বিদেশের শর্ত পূরণ করতে আপনি বাধ্য হবেন, সেটি আপনার দেশের জন্য কল্যাণ হোক আর অকল্যাণ হোক। বিদেশ থেকে আপনি ঋণ যদি গ্রহণ করেন তাহলে আপনি বিদেশের শর্ত পালন করলেও আপনি আপনার প্রয়োজনের সময় মতো আপনি ঋণটাকে কাজে লাগাতে পারবেন না, আপনার সময় মতো কাজে লাগাতে পারবেন। টাইম তো ইম্পর্টেন্ট। তাহলে বৈদেশিক ঋণের উপরে এবারের বাজেট আর মূল্যস্ফীতি 7.5 নিয়ে আসার জন্য সরকারের একটা লক্ষ্যমাত্রা রয়েছে। এখন হচ্ছে 9.42, মে মাসে, জুন মাসে নিশ্চয় এটা মানে 10 পয়েন্টে চলে যাওয়ার সম্ভাবনা আছে। মাস শেষ হলে আমরা এটি বুঝতে পারবো। তাহলে দেখেন মূল্যস্ফীতি, আমরা জিনিসপত্রের দাম কিভাবে কমবে। 2, আমাদের আভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে এই বাজেট বাস্তবায়ন করা হবে বলা হয়েছে। তাহলে ব্যাংকের যে বেহাল অবস্থা, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, ব্যাংক ফোকলা হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংক শির দাঁড়া করে দাঁড়িয়ে থাকলে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে, সেখানে ইসলামী ব্যাংকেরই মাজা ভেঙে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক যে ইসলামী ব্যাংক যারা লুটপাট করেছে, আবারও সরকার তাদের হাতে ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এর জন্য গ্রাহকরা মাঠে আছে। এটা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার একটা নীল নকশা ছাড়া আর কিছু নয়। এদেশের ইসলামী অর্থ ব্যবস্থার উপরে ক্রমবর্ধমান মানুষের এবং গ্রাহকদের যে আস্থা, সে আস্থাটাকে ভেঙে দেওয়ার একটা সুদূর প্রসারী চক্রান্ত ছাড়া এটি আর কিছু নয়। আমি যেটি বলছিলাম, এই বিপর্যস্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার তাদের বাজেট ব্যবস্থাপনায় কাজে লাগাবে। এই ঘাটতি বাজেটে ঋণ নেবে, ব্যাংক থেকে ঋণ নেবেন উচ্চ সুদে। যদি উচ্চ সুদে 15, 16, 17% সুদ যদি ব্যাংক থেকে দিতে হয়, তাহলে এখানে স্বাভাবিকভাবে বেসরকারি এবং শিল্পায়ন, বেসরকারি খাত এবং শিল্পায়নের খাতে এখানে কখনো স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না এবং এখানে কর্মসংস্থান হবে না, জিনিসপত্রের মূল্য বাড়বে। কারণ ব্যাংক থেকে এই খাতে টাকা নেন, তাহলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখা বা স্থিতিশীল রাখা এটি সম্ভব হবে না, মূল্যস্ফীতি বাড়বে। ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে চায়, এটা ঠিক আছে, কারণ ঋণ ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে, বেশি থাকে। কিন্তু যদি সরকার এই ব্যাংক থেকে বাজেট ব্যয় নির্বাহ করে, তাহলে বেসরকারি খাতের ব্যয় কমে যাবে, বেসরকারি খাতে তাদের ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান সবটা ব্যাহত। সুতরাং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে কিভাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটি হচ্ছে যে জ্বালানি খাতে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সরকারের যে পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া দরকার ছিল সেটি দেয়নি। যা দিয়েছে তার মধ্যে রিনিউয়েবল জ্বালানি এবং এনার্জির জন্য একটা বড় ধরনের বরাদ্দ প্রয়োজন ছিল, সেই বরাদ্দ তুলনামূলকভাবে খুবই কম। যদি বিদ্যুতের দাম, জ্বালানির দাম বৃদ্ধি পেতে থাকে, দ্রব্যমূল্যেও বৃদ্ধি পেতে থাকবে, এটি স্বাভাবিক। কলকারখানা বন্ধ হবে, উৎপাদন কমে যাবে এবং আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাবে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে তাহলে নিরঙ্কুশভাবে বিদ্যুৎ এবং জ্বালানির নিশ্চয়তা যদি না থাকে, আজকে লোডশেডিং এ জীবন পর্যদস্ত হয়ে উঠেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমার নির্বাচনী এলাকা থেকে আমাকে বারবার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মেসেজ দেওয়া হচ্ছে, ফোন দেওয়া হচ্ছে
ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এখন বিদ্যুৎ কতক্ষণ থাকে না, বিদ্যুৎ কতক্ষণ পরপর যায় তা না, বিদ্যুৎ কতক্ষণ পরপর আসে সেই হিসাব। রাতে মানুষের ঘুম নেই, দিনে মানুষের কার্যক্রম নেই, একটা জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা বারবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন একটা গ্রিড নষ্ট হয়েছে, আর একটা গ্রিড নষ্ট হয়েছে। গ্রিড নষ্ট হয়ে গিয়ে যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে এখানকার উৎপাদন, আমার নির্বাচনী এলাকায় বড় বড় কলকারখানা রয়েছে, বিশেষ করে অটো রাইস মিল, শত শত অটো রাইস মিল রয়েছে। একবার যদি বিদ্যুৎ বন্ধ হয়, তাহলে সেই বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে চালটা খুদে পরিণত হয়। প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের সাধারণ জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পরীক্ষার্থীরা বেকায়দার মধ্যে আছে। তাহলে গোটা বাংলাদেশের চিত্র একই। এইটা আপনি সংসদে যাবেন, এটা স্বীকার করবে না, সংসদে মন্ত্রী এমপিরা স্বীকার করে না যে বাইরে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, বাইরে বিদ্যুৎ থাকে না, এটা তারা স্বীকার করতে চায় না। এই জন্য আমি সংসদে বলেছিলাম যে আমাদের সরকারি দলের ওই ট্রেজারি বেঞ্চে যারা যান, তাদের চোখে একটা ম্যাজিক চশমা থাকে, ওনারা বাজারে গেলে সবকিছুর মূল্য কম দেয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।